ক্লাস আছে তোমাদের? কি ক্লাস আছে বলো? ইতিহাস। ইতিহাস আর ভূগোল আছে, তাই তো? তাহলে আগে ইতিহাস বইটা নিই। আগে ইতিহাস বইটা সামনে রাখো সবাই। আচ্ছা, ইতিহাস বইয়ে কোনটা পড়া দেওয়া ছিল? ইতিহাস বইয়ে দেখো পাঠ ৭ মধ্যযুগে সভ্যতার অবদান, এটা পড়া দেওয়া ছিল এবং এটা এর আগের দিন খুব ভালোভাবে বোঝানো হয়েছে। পড়াটা তোমরা পড়েছো? বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, তাহলে এখান থেকে আজকে আমি তোমাদের কিছু প্রশ্ন ধরবো। তার আগে আজকের পড়াটা নিয়ে নিই। দেখো ৭৬ পৃষ্ঠায় চলে যাও। পৃষ্ঠা ৭৬-এ যাও। ৭৬-এ কিছু প্রশ্নোত্তর আছে, নিচে দেখো কিছু প্রশ্নোত্তর আছে, ওইটা পড়া নিয়ে নাও। পেয়েছো? ওখান থেকে এই যে আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন কোন পর্যটক, এতটা পড়া নিয়ে নাও। আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন কোন পর্যটক, ওই প্রশ্নের উত্তর পর্যন্ত পড়া নিয়ে নাও। নিয়েছো পড়া? এবার আগের দিনের পড়া থেকে আমি তোমাদের কিছু প্রশ্ন ধরবো, তোমরা সবাই নিজেরা উত্তর দেবে। এই পড়াটা তো আমরা কোন যুগের কথা জানলাম? এই পড়াটায় মধ্যযুগের কথা জানলাম, তাই তো? মধ্যযুগের সভ্যতার যে অবদান ঘটেছিল, সেই অবদানটা এর আগের দিন কোনটার পর কোনটা এসেছিল মধ্যযুগে, সেগুলো ভালোভাবে বিশ্লেষণ করে বোঝানো হয়েছে তোমাদের। তাহলে এবার আমি একটু তোমাদের প্রশ্ন করি, বলো দেখি সইনি বলো, কখন লৌহ যুগের সভ্যতার সূচনা হলো? লৌহ যুগের সভ্যতার সূচনা হলো কখন? লোহা আবিষ্কারের পর, তাই তো? লোহা আবিষ্কারের পর থেকেই লৌহ যুগের সভ্যতার সূচনা হয়েছিল। কৃষিক্ষেত্রে প্রসার ঘটেছে কেন? রাজদীপ, কৃষিক্ষেত্রে প্রসার ঘটেছে কেন? লোহার তৈরি উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহার করে কৃষিক্ষেত্রে প্রসার ঘটেছে। কৃষিক্ষেত্রে তো আগে তো লোহার তৈরি জিনিস ছিল না, তখন কৃষির উৎপাদনও কম ছিল। আস্তে আস্তে যখন আমাদের যন্ত্রপাতি বাড়ানো হলো, কৃষিরও উন্নতি ঘটলো, মানুষের খাটনিও কমলো, এর আগের দিন যেটা বোঝানো হয়েছিল। ফলে যখন মানুষের খাটনিটা কমলো, কৃষির নানা রকম যন্ত্রপাতি আবিষ্কার হয়ে গেল, ফলে এর ফলে মানুষের চাষাবাদের সুবিধা হলো। আর তার ফলে কি হলো, তখন উন্নত মানের যন্ত্রপাতির ফলে কৃষিক্ষেত্রেও প্রচুর জিনিসপত্র তৈরি হতে লাগলো, চাষাবাদটা ভালো হলো। এইভাবেই কৃষিক্ষেত্রে প্রসার ঘটলো। চাষের জমিতে জলসেচের ব্যবস্থা করা হতো কিভাবে? চাষের জমিতে তো জলসেচ ব্যবস্থা করা হতো, জলসেচের সেই ব্যবস্থাটা কিভাবে করা হতো? কিভাবে বলো সুশত? নদী থেকে কৃষি জমি পর্যন্ত খাল কেটে কি করা হতো? জলসেচের ব্যবস্থা করা হতো। নদী থেকে তো জলটা নিতে হবে, জলের তখন তো আর আমাদের এই এখনকার মতো মোটর মেশিন এইসব ব্যবস্থা ছিল না, তখন নদী থেকে জলটা নিতে হতো। আর ওই জলটা তো বারবার বালতি বা কোনো পাত্রে করে এনে এনে জমিতে দেওয়া সম্ভব নয়, তখন নদী থেকে তারা কি করলো, বুদ্ধি করে খাল কাটলো। খাল কেটে সেই নদীর জলটাকে বের করে এনে তারা চাষের জমিতে কাজে লাগালো, জলসেচের ব্যবস্থা করলো। আচ্ছা, কিভাবে? হ্যাঁ, নদীর ধারে হতো। সব কৃষিকাজ তো নদীর ধারে হতো না, নদী থেকে একটু দূরেও তো হতো। হ্যাঁ, সবগুলো তো নদীর ধারের জমিটাতেই হতো তা না, তারপরে একটা জমিতেও হতো। তাহলে সেই জমিতে চাষের জলটা কীভাবে দিত? ওইভাবে খাল কেটে কেটে জমিতে জলটা দেওয়া হতো। আচ্ছা, কিভাবে শিল্প গড়ে উঠলো বলো তো অমৃত? হ্যাঁ, কৃষিক্ষেত্রে যখন উন্নতি ও প্রসার লাভের সঙ্গে সঙ্গে সামঞ্জস্য রাখার জন্যই শিল্প গড়ে উঠলো। তাহলে কি, কৃষিকাজের উন্নতি ও প্রসার লাভের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য, সামঞ্জস্য বজায় রাখার জন্যই শিল্প গড়ে উঠলো। আচ্ছা, বোঝা গেল? কুটির শিল্প কাকে বলে? কুটির শিল্প, হ্যাঁ, কারিগররা নিজেদের ঘরে বসে কি করলো? হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট যন্ত্রপাতির সাহায্যে বিভিন্ন জিনিস তৈরি করলো, সেইগুলোকে বলা হচ্ছে কুটির শিল্প। মানে ঘরে বসে কারিগররা
নিজেদের ঘরে বসে ছোটোখাটো যন্ত্রপাতি নিয়ে যে জিনিসপত্রগুলো তৈরি করলো সেইগুলোকেই বলা হচ্ছে কুটির শিল্প। আচ্ছা, জলযান ও স্থলযান তৈরি হলো কেন? তখন তো আর গাড়ি ঘোড়া এত ছিল না, জলযান স্থলযান নদীপথে যাওয়া আসার জন্য সেগুলো তৈরি হলো কেন? শিল্পের উন্নতির সাথে ব্যবসা বাণিজ্যেরও প্রসার ঘটলো। এই ব্যবসা বাণিজ্যে কাজ ও যাতায়াতের সুবিধার জন্যই জলপথে এবং স্থলপথে জলযান এবং স্থলযান তৈরি হলো, তাই তো? এবার জমির যে ফসলগুলো হলো বা তারা যেসব জিনিস তৈরি করলো সেগুলো তো সেখানেই বিক্রি হবে না, সেগুলো বিক্রি করার জন্য এক দেশ থেকে আরেক দেশে যেতে হবে, আর সবসময় পায়ে হেঁটেও সম্ভব নয়। তখন তারা যানবাহন তৈরি করলো। স্থলে যেসব যানবাহনগুলো তৈরি করলো সেগুলো স্থলযান, জলে যেগুলো যানবাহন তৈরি করলো সেগুলোকে বলা হয় জলযান। আচ্ছা, বন্দর গড়ে উঠলো কিভাবে বলো? হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠার সঙ্গে সঙ্গে বন্দরও গড়ে উঠলো। ঠিক আছে, তাহলে পড়াটা তো ভালোই বুঝতে পেরেছো। আর জল সরবরাহের জন্য তারা নদীতে বাঁধ দিল কিসের জন্য? নদীতে তো তারা বাঁধ দিয়েছিল, সেই বাঁধটা কেন দিয়েছিল? তারা জল সরবরাহ করার জন্য বাঁধ দিয়েছিল। আচ্ছা, তারপরে দেখো এইটার ভিতরে অনেক ছোট ছোট প্রশ্ন আছে, প্রশ্নগুলো তাহলে ভালোভাবে পড়বে। এই যে মধ্যযুগের চীনা পণ্ডিত, কোন কোন পণ্ডিত ভারতবর্ষে, চীন দেশ থেকে কোন কোন পণ্ডিতরাই আমাদের ভারতবর্ষে এসেছিলেন বলো? কোন কোন চীনা পণ্ডিতরা আমাদের ভারতবর্ষে এসেছিলেন? যেমন ফাহিয়েন, হিউয়েনসাং, এইসব চীনা পণ্ডিতরা আমাদের ভারতবর্ষে এসেছিলেন। আর ভারতবর্ষ থেকেও কিছু কিছু পণ্ডিত তিব্বতের পথেও গিয়েছিলেন, যেমন কি অতীশ দীপঙ্কর শ্রীগান জ্ঞানদানের জন্য তিব্বতের পথে যাত্রা করেছিলেন। আচ্ছা, পরেরটুকু তাহলে পরের দিন বোঝানো হবে। আর তোমরা তাহলে এইটুকু, এই যে প্রশ্ন উত্তরগুলো আছে মধ্যযুগের সভ্যতা মানুষকে কি দিয়েছে, এই প্রশ্নের উত্তরগুলোই কিন্তু এই যে পড়াগুলো হয়েছে এইগুলোর মধ্যেই সব ছোট ছোট প্রশ্ন উত্তর। তাহলে এইগুলো তোমরা ভালো করে মুখস্থ করে পড়ে রাখবে, ঠিক আছে? তাহলে ইতিহাস এইটুকু থাক, এবার ভূগোলটা বের করি। ভূগোল কোন পৃষ্ঠা পড়া দেওয়া ছিল বলো? 63 পৃষ্ঠা না? আচ্ছা, আচ্ছা এইটা পড়া দেওয়া ছিল। তাহলে আজকে আমি এই ছোট ছোট প্রশ্নগুলো ধরবো, এগুলো তো পড়া দেওয়া ছিল। তার আগে হ্যাঁ 69 পর্যন্ত পড়া দেওয়া ছিল, 69 পর্যন্ত পড়া দেওয়া ছিল। তাহলে আজকের পড়াটা আগে নিয়ে নিই। 70 পৃষ্ঠা বের করো, 70 পৃষ্ঠা বের করো। বের করেছো? আচ্ছা দেখো, ওই যে জেনে রেখো, একটা বাক্সর মধ্যে কিছু জেনে রেখো বলে ইম্পর্টেন্ট পড়া দেওয়া আছে, ওইগুলো আমাদের জানার দরকার। এই যে এতক্ষণ এই যে পড়াগুলো আমরা পড়েছি, এই পড়ার মধ্যে কোনগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমাদের কিছু কিছু জানার দরকার। এই বাক্সর মধ্যে সেগুলো দেওয়া আছে, এগুলো তোমরা ভালোভাবে পড়বে, এটা পড়া নিয়ে নাও। নিয়েছো এটা পড়া? দেখো এই বাক্সর মধ্যে যেটুকু পড়া আছে এইটুকুই পড়া নাও। হ্যাঁ জেনে রেখো, বাক্সর মধ্যে যে পড়াটুকু আছে এই পড়াটুকুই পড়া নাও। তারপর দেখো অনুশীলনী। অনুশীলনী আছে, অনুশীলনী এইখানে তোমরা HW নিয়ে নাও। দেখো 1 নম্বরটা, 1 নম্বর আছে আর 2 নম্বর, 1, 2 আর 3, এই তিনটেতেই HW দিয়ে নাও।
1 2 3 3, হ্যাঁ এইটুকুই HW নাম হয়েছে। তাহলে এই বাক্সর মধ্যে এইটা হচ্ছে আজকে পড়া দেওয়া থাকলো, আর এই কটা হচ্ছে 3টে 1 2 3 HW দেওয়া থাকলো। আর আগের পড়াটা আজকে আমি একটু ধরি, সবাই মুখস্থ করেছো? আচ্ছা, অনুষ্কা বলো সুন্দর পোশাকের বৈশিষ্ট্য কি? আমরা এই যে সুন্দর সুন্দর পোশাক পরি, এই সুন্দর পোশাকের বৈশিষ্ট্যটা কি? অনুষ্কা, হ্যাঁ, এই সুন্দর পোশাক চেহারা শ্রীবৃদ্ধি করে, মানে সৌন্দর্য বজায় রাখে। আচ্ছা, পশ্চিমবঙ্গের আঞ্চলিক পোশাক কি? এই যে আমরা তো পশ্চিমবঙ্গে বাস করি, এই আমাদের এই পশ্চিমবঙ্গের আঞ্চলিক পোশাক কি কি বলো? হ্যাঁ, গুড। ছেলেদের ধুতি পাঞ্জাবি, হ্যাঁ, ঢিলেঢালা ফতুয়া, ও মেয়েদের শাড়ি ও ব্লাউজ। আচ্ছা, কাজের জায়গায় পুরুষরা কিরকম পোশাক পরে স্বচ্ছন্দ বোধ করেন? আর মেয়েরা কি 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 কিরকম পোশাক পরে স্বচ্ছন্দ বোধ করে? হ্যাঁ, চুড়িদার, সালোয়ার কামিজ, জিন্সের প্যান্ট, শার্ট, এগুলো পরলে তাদের কাজের ক্ষেত্রে সুবিধা হয়। আচ্ছা, পোশাকের প্রয়োজন হয় কেন? এই যে আমরা যে পোশাকটা পরি, এই পোশাকের প্রয়োজন হয় কেন বলো? শীত, গ্রীষ্ম, বর্ষা শরীরকে বাঁচাতে ও দৈনন্দিন তাপের, হ্যাঁ, বজায় রাখার জন্যই আমাদের পোশাকের প্রয়োজন হয়। হ্যাঁ, আচ্ছা, আমাদের এই যে আমরা তো বাঙালি, এই বাঙালিদের প্রধান খাদ্য কি? আর ভাত ছাড়া, আর ভাত তো প্রধান খাদ্য, ভাত ছাড়াও তার পাশাপাশি আমরা আর কি কি খাবার খাই? যেমন, হ্যাঁ, ঠিক। আমাদের রাজ্যে শহর অঞ্চলে কি ধরনের জলখাবারের মানুষ পছন্দ করে? কি ধরনের জলখাবার? নুডলস, চাউমিন, রোল প্রভৃতি পছন্দ করে। এগুলো এখন শহরাঞ্চল কেন, গ্রামাঞ্চলের সবাই এখন এগুলো পছন্দ করে, তাই না? আচ্ছা, আমাদের রাজ্যে বসবাসকারী দক্ষিণ ভারতীয়রা কি ধরনের খাবার পছন্দ করে? নিরামিষ জাতীয় খাবার, হ্যাঁ, যেমন চালের তৈরি ইডলি, ধোসা, দই বড়া, এইগুলো দক্ষিণ ভারতীয় লোকেরা পছন্দ করে। আচ্ছা, জৈন ধর্মের মানুষ কেমন খাদ্য পছন্দ করে? জৈন ধর্মের মানুষরা বলো। হ্যাঁ, তারা জৈন ধর্মের মানুষরা তারা নিরামিষ জাতীয় খাদ্য পছন্দ করে। আচ্ছা, মানুষের জীবনে উৎসব অনুষ্ঠানের প্রয়োজন কেন? আমরা তো অনেক উৎসব অনুষ্ঠান করি, কেন করি এগুলো? উৎসব অনুষ্ঠান জীবনে আনন্দ বৈচিত্র্য দেয়। এবার একই সঙ্গে এর মাধ্যমে কি হয়? মানুষের পরস্পরের মধ্যে গড়ে ওঠে কি? প্রীতি ও বন্ধুত্বের সম্পর্ক। আচ্ছা, প্রকাশ বল জাতীয় উৎসবের মূল উদ্দেশ্য কি? প্রকাশ বলো, জাতীয় উৎসবের মূল উদ্দেশ্য কি? হ্যাঁ, মূল উদ্দেশ্য হলো জাতীয় সংহতি, শান্তি ও অগ্রগতি প্রভৃতি, তাই তো? আচ্ছা, বলো তো, আমরা তো অনেক উৎসব অনুষ্ঠান পালন করি, তার মধ্যে দুটো জাতীয় উৎসবের নাম বলো। স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবস। গুড। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কোন উদ্দেশ্যে লোকসঙ্গীত ও ব্রতগান অনুষ্ঠিত হয়? কোন উদ্দেশ্যে? কিছু ধর্মীয়, হ্যাঁ হ্যাঁ ঠিক, ধর্মীয় বিশ্বাস, কোনো দুঃখ আনন্দের ঘটনা, বই দেখে বলো না। হ্যাঁ, আচ্ছা, তারপরে আনন্দের ঘটনা, ফসল বপন ও ফসল কাটা, এইসবের সময় তারা আনন্দের সাথে এই লোকসঙ্গীত ও ব্রতগান করে থাকে। আচ্ছা, কয়েকটি লোকসঙ্গীত ও ব্রতগানের নাম কি বলো? কয়েকটা। হ্যাঁ, ভাদু গান, টুসু গান, ভাটিয়ালি গান, পাথর ভাঙার গান, ছাদ পিটানোর গান, তাই তো? এই গানগুলি কোন ভাষায় গাওয়া হয়, কিভাবে গাওয়া হয়? স্থানীয় ভাষায় গানগুলি গাওয়া হয়, আর তা সুরও খুব মিষ্টি।
আচ্ছা, তাহলে পড়াগুলো বোঝা গেল। পড়াগুলো তোমাদের আজকের পড়াও নেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে HW গুলো তোমরা করে ফেলবে, ঠিক আছে? আজ তাহলে এইটুকুই থাক। আচ্ছা, ঠিক আছে।